এই হচ্ছে শ্রী বদ্রীনাথ ধাম। ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে করে আগের বার গেছিলাম, ওটাতে নর্মালি যেতে দেয় সবসময়। আর এবারে আমরা এই ব্রিজ দিয়ে যাচ্ছি। আমার কেদারনাথ ভ্রমণ সিরিজের আজকের পর্বে আমরা যেতে চলেছি হিন্দু ধর্মের মূল 4 ধামের মধ্যে অন্যতম ও উত্তরাখণ্ড ছোট 4 ধামের মধ্যে অপর ধাম বদ্রীনাথ ধামে। এছাড়া প্রথম দিনের বদ্রীনাথ ধামের ওপেনিংয়ে আমার কি অভিজ্ঞতা হলো তা আমি ভাগ করে নেব আপনাদের সাথে আমার আজকের এই পর্বে। এর আগের পর্বে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত ভগবান শিবের মন্দিরে, অর্থাৎ তুঙ্গনাথ মন্দিরে। তুঙ্গনাথ ট্রেক শেষে আমরা বেরিয়ে পড়ি বদ্রীনাথের উদ্দেশ্যে। আপনারা যারা আমার সেই পর্বটি এখনও কোনো কারণে দেখে উঠতে পারেননি তাদের জন্য ওপরে আই বাটনে ও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। সে রাত আমরা বদ্রীনাথ পৌঁছাতে না পারায় আমরা রাত্রিবাস করি ভীমতালা নামক একটি জায়গায়। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম ভীমতালা। ভীমতালাতে আমরা আগের বার যেই হোটেলে ছিলাম সেই হোটেলে এবারে স্টে করেছি। ঘড়িতে সময় এখন বাজে 5:44। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 4:30, কেননা আজকে বদ্রীনাথের ওপেনিং আর প্রচুর পরিমাণে লোকের সমাগম হবে আজকে। আর তার সঙ্গে আমাদের পুরনো হিস্ট্রি যেটা জড়িয়ে রয়েছে বদ্রীনাথ থেকে ফেরার পথে, একদম সাংঘাতিক অবস্থা হয়েছিল। সেই ভিডিও লিঙ্ক আমি পুরো আই বাটনে দিয়ে রাখছি। যাচ্ছেতে এরকমের ভূমিধসের সম্মুখীন হয়েছিলাম, মানে সেই ভয়টা এবারও লাগছে, কেননা লেট অনেকটাই হয়ে গেছি আমরা। আসলে সবাই এত পরিমাণে টায়ার্ড, সবার থাই অ্যান্ড কাপসে এত পরিমাণে ব্যথা, মানে থাকা যাচ্ছে না ব্যথার জ্বালায়। আর এত পরিমাণে ট্রেক হয়েছে লাস্ট এই 3-4 দিন আমরা পর 4 দিন, লাস্ট 4 দিন আমরা পর ট্রেক করে গেছি। সেই কার্তিক স্বামী থেকে শুরু হয়েছে এবং কালকে তুঙ্গনাথে শেষ হয়েছে। মোটামুটি একটা আইডিয়া হিসেবে ধরে নিতে পারেন 63-64 কিলোমিটারের উপরে আমরা ট্রেক করে ফেলেছি। মানে কন্টিনিউয়াসলি 4 দিন ধরে এরকম ট্রেক করা। এবং ওই যে আমাদের গৌরীকুণ্ডে এক্সট্রা হেঁটে সোনপ্রয়াগের দিকে যাওয়া, কিংবা সোনপ্রয়াগ পেরিয়ে তারপরে হচ্ছে সীতাপুরের বাস স্ট্যান্ড যাওয়া, মানে এত পরিমাণে যে আমরা জার্নিগুলো করেছিলাম, এতে আমাদের আরও এক্সট্রা বহু হাঁটা হয়ে গেছে। এর জন্য সবারই শরীর আর নিতে পারছে না। এবার যাই হোক, আমরা চলে এসেছি এখন নিচে। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটাতেই আগেরবার ছিলাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনারা যখন এদিক থেকে বদ্রীনাথের রোডে অর্থাৎ এই দিকে যখন যাওয়া শুরু করবেন তখন এরকম রোড সাইড বিভিন্ন হোটেল পেয়ে যাবেন। এখানে হোটেলের রেটস এখনও খুব একটা মানে যে কম তা না। রাস্তায় এরকম ডাকবে আপনাদের রুমের জন্য, কিন্তু এখানে হোটেল রেন্টস প্রচণ্ড বেশি। আমাদের কাছ থেকে পার রুম 1,500 টাকা করে নিচ্ছে, একটা 4 বেড একটা 3 বেড মিলিয়ে। মানে সেটা অনেক নেগোসিয়েশন করে, অনেক বলে, অনেক দরদাম করে তারপরে আমরা এই রেট পেয়েছি। যাই হোক, চলুন এখন যাওয়া যাক বদ্রীনাথের উদ্দেশ্যে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায়, কেননা রাস্তা প্রচণ্ড খারাপ এর আগের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি। তার সঙ্গে প্রচুর পরিমাণে ভিড় নামবে, কেননা হাজারো লাখো দর্শনার্থী যাবে আজ বদ্রীনাথের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন ঠিক 6:08। আমরা আমাদের যাত্রা শুরু করলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। আমাদের এই ভীমতাল্লা থেকে বদ্রীনাথের যে ডিস্টেন্স সেটা দেখাচ্ছে 84 কিলোমিটার এবং সময় লাগাবে দেখাচ্ছে 2 ঘন্টা 36 মিনিট। এর মধ্যে আবারও আমাদের ব্রেক নিতে দাঁড়াতে হবে, কারণ 2 ঘন্টা একটা কন্টিনিউয়াস জার্নি করা হয়তো সম্ভব হবে না। সেক্ষেত্রে হয়তো ঘন্টা 3 একটা লং জার্নি এখন আমাদের হতে চলেছে। সময় এখন ঠিক 7:26। আমরা এসে পৌঁছালাম যোশী মঠে। ঘড়িতে সময় এখন ঠিক 7:51। আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপ্রয়াগ হাইওয়ে প্রজেক্টের সামনে।
ঘড়িতে সময় এখন ঠিক 8:58। আমরা ব্রেক নিতে দাঁড়িয়েছি ঠিক এই জায়গাটাতে। এর আগের বারেও ব্রেক নিয়েছিলাম। সামনে রয়েছে হনুমান মন্দির। এখানে একটু সকালবেলা ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা বেরোবো আবার বদ্রীনাথের দিকে। আর বদ্রীনাথ এখান থেকে খুব বেশি দূর নয়, 8-10 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব রয়েছে। আর সামনে হনুমান মন্দির রয়েছে, আর উপরে পাহাড়ে চূড়ায় কিন্তু আমরা এই দেখুন বরফ দেখা যাচ্ছে। আশা করি বদ্রীনাথ কিংবা মানাগ্রামের দিকে বরফের দেখা পেতে পারি আমরা। দেখা যাক, খাওয়া দাওয়া করা যাক, তারপরে আবার যাত্রা শুরু করব বদ্রীনাথের উদ্দেশ্যে। আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ হলো, এবার আবার রওনা দেবো বদ্রীনাথের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। প্রায় চলে এসেছি বদ্রীনাথের কাছাকাছি। কিলোমিটার 1-2 হয়তো রয়েছে ম্যাক্সিমাম, আর 50 কিলোমিটার পরেই হচ্ছে গিয়ে চায়না। তো সেক্ষেত্রে এই সাইডের রোডটা কিন্তু বিআরওর আন্ডারে পড়ে, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন এই সাইডের রোডগুলো সব দেখাশোনা করে। তো এইখানে প্রচুর পরিমাণে বিআরও কাজ করছে। আমাদের গাড়ি তার জন্য একটু আটকে রয়েছে, আমি দেখাই আপনাদের। ঘড়িতে সময় এখন ঠিক 10:15। এসে পৌঁছালাম বদ্রীনাথ ধামের সামনে। আগে এইখানে রেজিস্ট্রেশন কাউন্টার থেকে রেজিস্ট্রেশনটা চেক করি, তারপর আমাদের যেতে হবে। এই হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টার, এখান থেকে আমরা রেজিস্ট্রেশনটা চেক করিয়ে নিলাম, আর এই আমাদের রেজিস্ট্রেশনের স্লিপ দিয়ে দিল। এবার যাব দর্শন করতে, কিন্তু লাইন পড়েছে, সাংঘাতিক লেভেলের লাইন পড়েছে। আগে লাইনে দাঁড়াতে হবে আমাদের। প্রচুর জাম আজকে, যেহেতু বদ্রীনাথ খোলা হয়েছে, প্রচুর লোকে ঢল নেমেছে, প্রচুর মানুষ রয়েছে এখানে। গাড়ি ঘোড়ায় মানুষে একদম পুরো ভর্তি, প্যাকটা, হাঁটার জায়গা পর্যন্ত নেই। এই যে বদ্রীনাথের দিকে আমরা হেঁটে যাচ্ছি, আমাদের চোখের সামনে আমরা যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখুন কত সুন্দর সুন্দর পাহাড়ের চূড়ায় বরফে একদম ছেয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। বদ্রীনাথের সৌন্দর্য, আপনারা যারা বদ্রীনাথে আসবেন, বদ্রীনাথের সৌন্দর্য আপনাদের সারা বছর আপনাদের মন্ত্রমুগ্ধ করবে। এর আগে যখন সেপ্টেম্বরে এসেছিলাম তখনও হতবাক হয়ে হা করে চেয়েছিলাম, এবার একই অবস্থা। আমাদের কেদার যাওয়ার দিনকে কোনো রেজিস্ট্রেশন চেক করাতে লাগেনি, তবে বদ্রীনাথ ধামে কিন্তু সিকিউরিটি বেশ টাইট। রেজিস্ট্রেশন স্ক্যান করিয়ে টোকেন একদম মাস্ট নিতে হবে, আর টোকেন কাউন্টার প্রচুর করা রয়েছে, সেখানে আপনার নাম, এজ এবং তার সাথে মন্দির দর্শন টাইম বা স্লট টাইম যাকে বলে সেটাও দেওয়া থাকবে। কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আজকে এই বদ্রীনাথ ধাম দর্শনে। मंदिर इस तरफ जाना होगा। প্রচুর ভিড় আজকে। এই দিক দিয়ে রাস্তা ডাইভার্ট করেছে। আমি আগের বার যখন গেছিলাম ঠিক এই সাইডে যে রাস্তাটা রয়েছে এই দিক দিয়ে সামনে ব্রিজ আছে, সামনে ব্রিজ দিয়ে যাওয়া যায়, কিন্তু আজকে রাস্তা ডাইভার্ট একদম পুরোপুরি, একদম ওইখানে রাস্তা ডাইভার্ট করে দিয়েছে, এই দিক দিয়ে এবার পাঠাচ্ছে। বদ্রীনাথ ধামে ঢোকার জন্য দুখানা গেটের লাইন আছে,
একটা হচ্ছে যে আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা, যেটা এর আগের বার আমি যাইনি যদিও, আর একটা হচ্ছে গিয়ে ভিআইপি লাইন। আজকের জন্য সেটা করা হয়েছে ভিআইপি। ওই যে সামনে দিয়ে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে করে এর আগের বার গেছিলাম, ওটাতে নর্মালি যেতে দেয় সবসময়। আর এবারে আমরা এই ব্রিজ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে গিয়ে নর্মাল মানুষের, আর ওটা আজকের জন্য ভিআইপি মানুষের, ভিআইপি যারা তাদের জন্য ওই লাইনটা। এই ওপরে দেখতে পাচ্ছেন বিশাল লাইন পড়েছে, এই ধরে একদম সোজা ওইদিকে আজকে লাইন ডাইভার্ট করে দেওয়া হয়েছে। যাই হোক, আমি ভেতর দিয়ে শর্টকাট দিয়ে এসেছি, দেখা যাক মন্দির দর্শন করা যাক। এই এসে পৌঁছালাম একদম মন্দিরের সামনে, ভিড়ের লেভেল প্রচুর। আমি এখন এসে উপস্থিত হলাম এই বদ্রীনাথ মন্দিরের সামনে। মন্দিরটা আপনাদের দেখাই, এই হচ্ছে শ্রী বদ্রীনাথ ধাম। প্রচুর মানুষকে ঢুকতে দিচ্ছে না ভেতরে, সাংঘাতিক ভিড়। আর বে লাইনের তো কোনো গল্পই নেই, এদিক ওদিক দিয়ে ঢোকার কোনো চান্সই নেই, একদম পুরো পুলিশ ব্যারিকেডিং করে আটকে দিয়ে রেখে দিয়েছে। প্রচুর মানুষ আমার মতন সাইড কাটিয়ে আসার চেষ্টা করেছে, কোনো ফায়দা হয়নি। জো চায় বদ্রি ও না আয় অদ্রি, অর্থাৎ যে মানুষ একবার বদ্রীনাথ ধাম দর্শন করে নেয় তাকে ফের মনুষ্য জন্ম নিতে হয় না। বদ্রীনাথ ধামকে অষ্টম বৈকুণ্ঠও বলা হয়, যা উত্তরাখণ্ডের চামোলি জেলায় অলকানন্দা নদীর পাশে অবস্থিত। পৌরাণিক কথা অনুযায়ী নীলকণ্ঠ পর্বতের কাছে ভগবান বিষ্ণু ছোট শিশুরূপে অবতারিত হয়। বলা হয় যে বদ্রীনাথ আগে ভগবান শিব ও মাতা পার্বতীর নিবাসস্থল ছিল। ভগবান বিষ্ণু তার ধ্যান ও তপস্যার জন্য একটি উপযুক্ত স্থান খুঁজছিলেন। তখন তার নজর এই স্থানে পড়ে, কিন্তু তিনি জানতেন এই বদ্রীনাথ হল ভগবান শিব ও মাতা পার্বতীর নিবাসস্থল। তখন তিনি একটি ছোট্ট বাচ্চার রূপ ধারণ করেন। যখন ভগবান শিব ও মাতা পার্বতী ভ্রমণের জন্য বাইরে বেরোন, তখন দেখেন কুয়ার কাছে একটি ছোট্ট বাচ্চা কান্না করছে। বাচ্চা শিশুটিকে কান্না করতে দেখে মা পার্বতীর খুব কষ্ট হয়। বাচ্চা শিশুটিকে চুপ করানোর জন্য তিনি বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয় ও তার নিবাসস্থলের ভেতরে নিয়ে যান ও বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে দেন। এরপর মাতা পার্বতী ও ভগবান শিব স্নান শেষ করে যখন তার নিবাসস্থলের কাছে আসেন, তখন তারা দেখেন যে তাদের নিবাসস্থলের দরজা ভেতর থেকে বন্ধ। এরপর মাতা পার্বতী ও ভগবান শিব সেই স্থান ছেড়ে অন্য স্থানে চলে যান। আর এইভাবেই ভগবান বিষ্ণু বদ্রীনাথ ধামকে তার নিজের বিশ্রাম স্থান বানিয়ে নেন। এবার জানা যাক এই স্থানের নাম বদ্রীনাথ কিভাবে হলো। পৌরাণিক কথা অনুযায়ী ভগবান বিষ্ণু ধ্যানে লীন ছিলেন, তখন সেখানে প্রচুর পরিমাণে তুষারপাত হতে থাকে। ভগবান বিষ্ণু ও তার নিবাসস্থান পুরোপুরি বরফে ঢেকে যায়। এই দেখে মা লক্ষ্মী ব্যাকুল হয়ে ওঠেন ও তখন তিনি ভগবান বিষ্ণুর সামনে এসে বটবৃক্ষের রূপ নেন, যাতে তুষারপাতের ফলে পড়া বরফ বিষ্ণুদেবের ওপর না পড়তে পারে। বিষ্ণুদেব বেশ কিছু বছর তপস্যায় লীন থাকেন। যখন ওনার তপস্যা শেষ হয়, তখন উনি দেখেন মা লক্ষ্মী গাছের রূপ ধারণ করে ওনার সামনে দাঁড়িয়ে আছেন, আর পুরো গাছটি বরফাবৃত হয়ে রয়েছে। এই দেখে ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, তুমি আমার সমান তপস্যা করেছ, তাই এই ধামে আমার সাথে তোমারও পুজো করা হবে। আর তুমি যেহেতু আমার রক্ষা বদ্রী বৃক্ষ রূপে করেছ, তাই আজ থেকে আমার এই স্থানে বদ্রীনাথ নামে পুজো করা হবে। এরপর থেকেই এই স্থানের নাম বদ্রীনাথ ধাম রাখা হয়। ওপেনিং এর দিন কেদারনাথ আর বদ্রীনাথ আসার একটা এক্সপিরিয়েন্স আপনাদের বলি। আপনারা যদি প্রথম দিন আসবেন, পাবেন হাজারো লাখো মানুষের ভিড় পাবেন, সেক্ষেত্রে আপনাদের মাঝরাত থেকে লাইনে দাঁড়াতে হবে, তাহলে মন্দির দর্শন করতে পারবেন, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তো আমি আপনাদের বলবো, যদি আপনারা ওপেনিং সেরিমনিতে আসেন তাহলে প্রচুর ভিড়, প্রচুর লাইনের সম্মুখীন হবেন, সেক্ষেত্রে অনেক আগে থেকে লাইন দিতে হবে, তাহলে সম্ভব নয় কিন্তু দর্শন পাওয়া ভগবানের। এইখানে প্রচুর ভান্ডারা চলছে, প্রচুর, চারিধারে যেদিকে তাকাচ্ছি সেদিকেই খালি ভান্ডারা আর ভান্ডারা। তবে এই ভান্ডারা নিয়ে একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভান্ডারা কখনো যদি দেখেন ফ্রি অফ কস্ট খাবার, ভান্ডারা কখনো খাবেন না। অ্যাকচুয়ালি ভান্ডারা হচ্ছে গিয়ে সাধু সন্তদের জন্য। ভান্ডারা কেন খেতে বারণ করছে সেটা এবার আপনাদের বলি। দেখুন, যারা এখানে ভান্ডারা দিতে এসছে তারা নিশ্চয়ই পুণ্য কামানোর জন্য এসছে, ফ্রি অফ কস্টে খাওয়াচ্ছে যে কারণে। তাছাড়া দেখুন, মানুষ যেই কাজটাই করে না কেন
একটা না একটা স্বার্থ থাকে। তো ভান্ডারা যখন দিচ্ছে তারা পুণ্য অর্জনের জন্য সেই ভান্ডারা দিচ্ছে। আপনি যখন এইখানে আসছেন পুণ্য কামাতে, তখন আবার আপনি যখন এই ভান্ডারা খাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে আপনার যে পুণ্যটা আপনি কামালেন সেটা কিন্তু ওনার খাতায় জমা পড়ে গেল এই হিসাবে দেখতে গেলে। আর সেকেন্ড অফ অল হচ্ছে কি, ধরুন আপনার কাছে টাকা আছে, আপনি যদি পারেন এবং ওরা যদি নেয়, কিংবা কোনো জায়গায় যদি এরকম হয় যে দান বাক্স আছে, 50-100 টাকা দিলেন তারপরে ভান্ডারা খান, তাহলে ঠিক আছে। কিন্তু ফ্রি অফ কস্ট খাওয়ার চক্করে আপনার নিজস্ব পুণ্য আপনি যেটা অর্জন করেছেন সেটা কেন খাওয়াবেন? এটা আমার কথা নয়, আমি কোনো বড় সাধু সন্ত নই। এটা বৃন্দাবনের রাধাকুঞ্জের শ্রী প্রেমানন্দজি মহারাজের কথা আপনাদের আমি শেয়ার করলাম। পরবর্তীকালে যখন আপনারা কখনো কোনো ভান্ডারা খাবেন, তার আগে কথাটা খেয়াল রাখবেন। এছাড়াও আপনারা এই বদ্রীনাথের এই জিএমভিএন বুকিং করতে পারেন। জিএমভিএন হোটেল দেবলোক বদ্রীনাথ লেখা আছে। আর এই সামনে দিয়ে কিন্তু বদ্রীনাথের রাস্তা, মানে কয়েক মিনিটের হাঁটা পথ জাস্ট বদ্রীনাথ, যদি আপনারা এইখান থেকে জিএমভিএনে থাকেন। আমাদের বদ্রীনাথ দর্শন শেষে আমরা এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি মানাগ্রাম দর্শন করতে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।